জয় মা ভবতারিণী। আজকে আমি চলে এসেছি কলকাতার কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম প্রধান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি মন্দিরের পুজোর সময় এবং প্রসাদ গ্রহণের নিয়মাবলী এবং পুরো মন্দিরটিকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি, তাই একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে একবার লিখে যাবেন জয় মা ভবতারিণী। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভব ঘুরে মন। আপনারা যদি কলকাতার মধ্যে থেকে দক্ষিণেশ্বর আসতে চান, তাহলে যে কোনো প্রান্ত থেকে বাস অথবা শিয়ালদা থেকে ট্রেন ধরেও আপনারা এখানে চলে আসতে পারেন। আর মেট্রো রাস্তা তো আপনারা জানেনই, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমেই স্কাইওয়াক দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। এছাড়াও হাওড়ার দিক থেকে আসতে গেলে আপনারা হাওড়া থেকে বাসেও আসতে পারেন, অথবা জেটি ঘাট ক্রস করেও আপনারা এদিকে চলে আসতে পারেন। এই স্কাইওয়াক দিয়ে যাওয়ার পথে আপনারা অনেক দোকান দেখতে পারবেন। এখান থেকেও পুজোর ডালা কিনে নিতে পারেন, অথবা মন্দিরের আশেপাশেও পুজোর ডালার অনেক দোকান আছে, আপনারা সেখান থেকেও কিনে নিতে পারেন। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মন্দির যখন বন্ধ থাকে তখন কিন্তু এই স্কাইওয়াকও বন্ধ থাকে। এইবার চলুন এই মন্দির তৈরির ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন এইদিকে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। এই দক্ষিণেশ্বর মন্দিরের সাথে স্বামী বিবেকানন্দ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কথিত আছে স্বামী বিবেকানন্দ জীবনের প্রথম অধ্যায়ে মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে দীক্ষা গ্রহণের পর তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতে শুরু করেন এবং তিনিও মা কালীর ভক্ত হয়ে ওঠেন। এইবার বলি এই মন্দির খোলার সময়সীমা। গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই মন্দির প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 11:30 এবং বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন এই মন্দির খোলা থাকে। মন্দিরের পাশে এইসব দোকান থেকেও আপনারা পুজোর জন্য ডালা কিনে নিতে পারেন। বিভিন্ন দামের ডালা আপনারা এখানে পেয়ে যাবেন। এইখান থেকে ডালা কিনে নিয়ে এবার চলুন মাকে পুজো দিতে আমরা চলে যাই। তবে হ্যাঁ, পুজো দিতে যাওয়ার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে। মূল মন্দিরের ভেতর দিকে ফোন বা পার্স বা জুতো কিছুই অ্যালাউ নেই, তাই এইখানে সেই সমস্ত পার্সোনাল জিনিসগুলোকে অল্প কিছু টাকার বিনিময়ে জমা দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। চার্টটা আমি ফোনের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এবার চলুন যাওয়া যাক, মাকে পুজো দিয়ে আসি। জয় মা ভবতারিণী। পুজো তো দেওয়া হয়ে গেল, এবার চলুন এই মন্দিরের আশেপাশে আরো কিছু ঘোরার মতো জায়গা আছে, সেগুলো একটু দেখে নিই। এই স্থানে আমি যতবার আসি মনটা যেন শান্তিতে ভরে ওঠে। দক্ষিণেশ্বরের নাম শোনেননি অথবা এই স্থানে আসেননি এমন হিন্দু কমই দেখতে পাওয়া যায়। এই মন্দিরে এসে যদি আপনারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল 9টা থেকে 12টার মধ্যে এখানে এসে আপনাদের কুপন কাউন্টার থেকে কুপন কেটে নিতে হবে এবং মন্দির বন্ধ হওয়ার পর দুপুর 12:30 থেকে এখানে প্রসাদ বিতরণী শুরু হয়।
আর যদি আপনারা ভোগের প্রসাদের কুপন না কাটতে পারেন তাহলে মন্দিরের ভেতর দিকে এই পুরো ভেজ একটি খাবারের দোকান রয়েছে, এখান থেকেও আপনারা খাবার খেতে পারেন। মূল দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার গেট দিয়ে এসে ডান হাতেই রয়েছে এই ফুড প্লাজা, আর এর বাঁদিকে রয়েছে কার পার্কিং এর এরিয়া। একদিনের ছুটিতে আপনারা দক্ষিণেশ্বর পুজো দিতে এসে এর সাথে ঘুরে নিতে পারেন আদ্যাপীঠ আর বেলুড় মঠ। সারা বছর এই মন্দিরে ভিড় থাকলেও বিশেষ বিশেষ তিথি যেমন মহালয়া এবং পয়লা বৈশাখ, মা কালীর বিভিন্ন পুজো, এই সময়গুলোতে ভিড় একটু বেশিই থাকে। এই হলো রামকৃষ্ণ পরমহংসদেবের নামে উৎসর্গিত লাইব্রেরি। ভক্তিময় স্থান বুঝি এইরকমই হয়। গ্রীষ্মের অত্যন্ত গরমে যখন ভক্তরা পুজো দিয়ে ক্লান্ত, তখন এই লাইব্রেরির বারান্দায় বসে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছেন। আর এই লাইব্রেরির ভেতর দিকে রয়েছে সেই বিখ্যাত গুণী মানুষজনদের কিছু ছবি, কিছু বই এবং রানী মায়ের ছবি আর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি যা পূজা করা হয়। এই হলেন সেই জনদরদী মাতা রানী রাসমণি। এটি রানী মায়ের ব্যবহৃত শ্বেতপাথরের সিংহাসন। এবার আমরা চলে আসলাম রানী মায়ের মন্দিরে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটি হলো রানী রাসমণির মন্দির। এইবার আমরা চলে আসলাম নহবতের দক্ষিণ ভাগে। এখানেই একতলার একটি ছোট ঘরে মা সারদা দেবী থাকতেন। এইখানে মা সারদা দেবীর মূর্তি রয়েছে, যেখানে উনি পূজিত হন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থান অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এই হলো রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। এখানে বিভিন্ন গুণীজনদের ছবি এবং আসবাব সংরক্ষিত করা আছে। মূল মন্দিরের কাছে 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে এবং সেগুলো আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলো দণ্ডায়মান। আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা। ভারত মাত্রই গঙ্গাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, আর সেখানেই দক্ষিণেশ্বরের মা গঙ্গা অত্যন্ত পবিত্র। আপনারা চাইলে এখানে এসে স্নান করেও মায়ের পুজো দিতে পারেন। এই নদীর ওপর যে সেতুটি রয়েছে এটিকে নিবেদিতা সেতু বলা হয়। আর এই গঙ্গার অপর তীরেই রয়েছে বেলুড় মঠ। গঙ্গা তীরে এই মন্দিরে প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ অবস্থান করেন এবং তার অবস্থানের কারণেই পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। দক্ষিণেশ্বর এমন এক স্থান, এখানে একবার না মানুষ বারবার ফিরে যায় মায়ের কাছে শান্তির টানে। তো সামনেই তো কালী পুজো, আপনারা যাচ্ছেন তো দক্ষিণেশ্বর? কমেন্টে লিখে যাবেন। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর চলুন সব শেষে একসাথে বলি জয় মা ভবতারিণী।